আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধরা সপ্তম দিন এবং যুদ্ধ চারদিকে সমান তালে চলতেছে এবং এই বিষয়ে আসলে আলোচনা করব যে ইরানের জয় লাভ করার সম্ভাবনা কতটুকু। আমার সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর ডেলিচ খান। আপনি কেমন আছেন? কাজী ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার চ্যানেলের যারা দর্শক আছে তাদের সবাইকে সালাম এবং আদাব জানাচ্ছি। একই সাথে আমি আপনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাচ্ছি এই কারণে যে আপনি যে যুদ্ধটা করছেন বাংলাদেশের জন্য আপনার মতো করে ডিজিটাল প্ল্যাটফর্মে, সেই জন্য আপনাকে আমি কৃতজ্ঞতাও জানাই। এবং আপনার এই চ্যানেলে যেটা খুব জনপ্রিয়, এই চ্যানেলে আমাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনিও প্রথমবারের মতো আসছেন, আমার পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানবেন। শুরুতে প্রশ্নে চলে যায় যে ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধের আজ সপ্তম দিন। তো আপনার কি মনে হয় যে ট্রাম্পের সব প্ল্যান গুলো ফেল করেছে? ট্রাম্প মনে করেছিল যে ভেনেজুয়েলার মতো একটা কিছু করে খামিনিকে সরিয়ে দিতে পারলেই কেল্লা ফতে, কিন্তু এখন এই সপ্তম দিনে দাঁড়িয়ে আসলে আপনার কি মনে হচ্ছে এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? মাশাআল্লাহ, আল্লাহ ধরেন ইরানের সহায় হোক, কারণ ইরান হচ্ছে পৃথিবীর সেই 57টা মুসলিম রাষ্ট্রের ভিতরে একমাত্র মুসলিম রাষ্ট্র যে রাষ্ট্রটা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে। আমেরিকাকে কোনো পাত্তা না দিয়ে তারা নিজেদের অস্তিত্ব, মান, মর্যাদা, ইজ্জত এবং দেশপ্রেম নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। সুতরাং ইরাকের প্রতি, ইরাকের জনগণ যারা আছে তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে আজকে এই যুদ্ধের সপ্তম দিন, কিন্তু ইরানের সাথে আমেরিকার যুদ্ধ কিন্তু আজকের না ভাই। গত 50 বছরের বেশি সময় ধরে ইরান লড়ছে আমেরিকার বিরুদ্ধে, এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে লড়ছে ইসরায়েল এর মাধ্যমে। সুতরাং এই যুদ্ধ কখনো বন্ধ হয় নাই। ইরানের উপরে স্যাংশন দেয়া রাখছে, এবং এই স্যাংশনের কারণে ধরেন ইরান লুকায়া চুরায়া তার যে তেল আছে সেই তেল বিক্রি করে, কারণ তার তো ডলারে বিক্রি করার মানে সুযোগ রাখে নাই। সুতরাং সে এই তেল বিক্রি করে লুকায়া চুরায়া। তার যে তেল এবং গ্যাস সম্পদ যেটা আছে সেটা থাকার পরেও সে এটার পূর্ণ সদ্ব্যবহার করতে পারছে না, কারণ আমেরিকান স্যাংশন। দ্বিতীয়ত হচ্ছে ইরানের কিছু রিজার্ভ ছিল আমেরিকান ডলারে, এই রিজার্ভটাও আমেরিকা জব্দ করে রাখছে এখনো। শুধু ইরান না, ইরান ছাড়াও মনে করেন রাশিয়া এবং আফগানিস্তানের এই ডলার কিন্তু জব্দ করে রাখছে আমেরিকা। কষ্টটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে যে আমাদের মুসলিম ভাই যারা আছে, রাষ্ট্র আশেপাশে যারা আছে, তারা কেন ইরানকে সহায়তা করে না। তার একটা বড় কারণ হচ্ছে যে এই সব কয়টা রাষ্ট্রের কিন্তু রিজার্ভ হচ্ছে আমেরিকান ডলারে। আর আমেরিকান একটা নিয়ম আছে যে আমেরিকা যদি কোনো রাষ্ট্রের ডলার জব্দ করতে চায়, রিজার্ভে যেটা আছে, এটা তাদের একটা আইন আছে, আইন প্রয়োগ করে অনির্দিষ্টকালের জন্য এটা জব্দ করে রাখতে পারে তারা। তো এই কষ্ট নিয়ে, এই প্রতিবন্ধকতা নিয়ে, এই প্রতিকূলতা নিয়ে ইরান কিন্তু সেই মানে বছরের পর বছর আমেরিকান হেজিমনির বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে। আপনি আরো জানবেন যে ইরানের যে প্রযুক্তিগত আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটাকে যতভাবে সম্ভব মানে আমেরিকা এটাকে রুদ্ধ করে রাখছে। আজকে মোহাম্মদ মোসাদ্দেক সাহেব যখন ক্ষমতায় ছিল ইরানে, তখন সে হঠাৎ করে একটা আদেশ দিল যে ইরানের তেল জাতীয় সম্পদ। আগে বিভিন্ন ব্রিটিশ আর আমেরিকান কোম্পানি এই তেল নামমাত্র মূল্যে তুলে বিক্রি করত, এবং সব টাকা। এটা কত সালের ঘটনা এই মোসাদ্দেক সাহেবের? এটা ধরেন 70-এর দশকের ঘটনা, ঠিক আছে। এবং তারপরে এই মোসাদ্দেককে যখন মানে মোসাদ্দেক যখন বললো যে না, এখন থেকে ইরানের তেল ইরান বিক্রি করবে, ওই ব্রিটিশ পেট্রোলিয়াম আর অন্যরা বিক্রি করতে পারবে না, তখন আমেরিকা করলো কি, ইরানের বিরুদ্ধে ওই মানে মোসাদ্দেকের সরকারকে কুয়ের মাধ্যমে পতন ঘটালো। এবং এই কুয়ের সাথে জড়িত ছিল আমেরিকার সিআইএ আর ব্রিটিশ MI6, যেটা তারা মিলে এই কু করলো। করার পরে তারা ক্ষমতায় আনলো কাকে? শাহরেজা পেহলাভিকে। এবং এই শাহরেজা পেহলাভি যখন ক্ষমতায় আসলো, তখন আমেরিকাই ইরানকে বলল যে তুমি যেহেতু আমাকে আবার তেল কেনার সুযোগ দিচ্ছ, তার বিনিময়ে তোমাকে আমি পারমাণবিক
যে প্রোগ্রাম আছে, এই নিউক্লিয়ার প্রোগ্রাম উপহার দিচ্ছি, এবং এটা কিন্তু তাদেরই উপহার দেওয়া প্রোগ্রাম। এবং তখন এই একই সময়ে পাকিস্তান, তারপরে হচ্ছে ভারত, উত্তর কোরিয়া এবং ইসরায়েল, এই 4টা রাষ্ট্র কিন্তু ইউরেনিয়াম এনরিচ করতেছিল। তার মানে হচ্ছে এই পারমাণবিক যে ইরান সক্ষমতা অর্জন করেছে, এটা আমেরিকারই আসলে উপহার দেওয়া, আমেরিকারই দান, এবং আমেরিকা এখন এটা ফেরত চাচ্ছে। এখন কেন হঠাৎ করে এক সময় যে ভালোবেসে উপহারটা দিছিল আমেরিকা, এটা হঠাৎ করে কেন সে ফেরত চাইলো এখন? এবার তো তারা গত কিছুদিন ধরে বলতেছে যে এই পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য ইরানকে আক্রমণ করছে। তো পরবর্তীতে যেটা হইলো, শাহরেজা পাহলেভি যখন ওই যে অনেকটা শেখ হাসিনা স্টাইলে এই ভারতকে যা দিয়েছি ওই স্টাইলে যখন দেওয়া শুরু করলো, তখন আয়াতুল্লাহ খামেনি, উনি হচ্ছেন আয়াতুল্লাহ খোমেনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। সো ওনার নেতৃত্বে ধরেন এই যে রেভলিউশনটা হইলো, এটা 1979 সালে হইলো। 79 সালে হওয়ার পরে তারপরে ধরেন ওখানে এই যে আইআরজিসি তৈরি হইলো এবং অন্যান্য জিনিস তৈরি হইলো, এবং ইরানের পুরা চেহারা পাল্টে গেল। এবং তখন থেকে আমেরিকা ইরানের পিছনে লাগলো যে কিভাবে এই যে রেভলিউশনারি যে শক্তিটা আসছে, ইসলামিক যে শক্তিটা আসছে, এটা কিভাবে ধ্বংস করা যায়। তো অনেকে দেখবেন যে খোমেনি আর খামেনি একই রকম মনে করে। খোমেনি হচ্ছে উনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। আর এই যে মারা গেল 2 দিন আগে 3 দিন আগে, ইনি হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, একজন খো আর একজন খা। তো যাই হোক, এখন এই যে মানে বর্তমানের প্রেক্ষাপটে যদি আমি আসি, তখন থেকে মনে করেন যে ইসরায়েলের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে মানে ইরানকে তারা ডমিনেট করার চেষ্টা করত। এবং এই যে আজকে ইরানের উপরে আক্রমণ করলো আমেরিকা, এটা কিন্তু সেই তখনকার থেকে পরিকল্পনা। আমেরিকা কিন্তু রাতারাতি কোনো পরিকল্পনা করে না, তারা অনেক দিন ধরে পরিকল্পনা করে, এবং তাদের এই পরিকল্পনায় ছিল যে ইরানকে একেবারে শেষ করে দিবে। এখন এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে কেন ইরানের উপরে এত রাগ। ইসরায়েল রাষ্ট্রটার জন্ম হয়েছে 1948 সালে, ঠিক আছে? কেমনে জন্ম হইল? প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই এই ইহুদিদেরকে নিয়ে ইউরোপ খুব যন্ত্রণায় ছিল, এদেরকে তারা কেউ পছন্দ করতো না। এবং আপনি যেহেতু বাইরে থাকেন, আপনি গেটো শব্দটা শুনছেন হয়তো, এই বিভিন্ন ইউরোপিয়ান গেটোতে ইহুদিদেরকে বস্তিতে রাখা হইতো, এরা সাধারণ মানুষের সাথে মিশতে পারতো না। তো তখন ইহুদিদের জন্য তারা চিন্তা করলো যে এদের কোথায় পাঠানো যায়, ইউরোপ থেকে বাইর করে দিয়ে কোথায় তাদেরকে পাঠানো যায়। তারা কি ইহুদিদেরকে নিচু বংশীয় মনে করতো বা অস্পৃশ্য, যেমন ওই যে হিন্দুদের ভিতরে শূদ্র টাইপের? না, অস্পৃশ্য মনে করতো না, কিন্তু ইহুদিদের কাজ কাম এত মানে শুট টাইপের ছিল, এই জন্য তাদেরকে তারা কেউ পছন্দ করতো না। আপনি হ্যামলেটের কথা মনে আছে, শেক্সপিয়ারের, ওইখানেও কিন্তু ইহুদি ব্যবসায়ীর কথা বলা আছে যে সে টাকা ধার দিছিল এক ইংলিশ লোককে, এবং বলছিল যদি টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমার বুকের মাংস কেটে নিবো আমি। তো তারা এত কঠোর এবং এত শ্রুত, তো এই জন্য তারা এই ইউরোপিয়ানরা এদেরকে ভালোবাসতো না। আপনার জার্মানরা দেখছেন না, দলে দলে মারছে এদেরকে, এদেরকে লাইক করতো না। তো তখন তারা সিদ্ধান্ত নিল যে এই ইহুদিদেরকে এই ইউরোপের বাইরে কোনো একটা জায়গায় একসাথে জড়ো করে রাখবে। তো ফার্স্টে আর্জেন্টিনার কথা চিন্তা করলো, তারপরে চিন্তা করলো যে জিম্বাবুয়েতে পাঠানো যায় কিনা। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন তেল পাওয়া গেল, খনিজ তেল পাওয়া গেল, এবং যখন ব্রিটিশরা টের পাইল যে পুরা মধ্যপ্রাচ্য তেলের উপরে ভাসতেছে, তখন তারা চিন্তা করলো আরে এই মধ্যপ্রাচ্যে তো আমাদের একটা মানে দরকার, রাষ্ট্র দরকার, যার মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের এই তেল সম্পদ এবং অন্য সম্পদ লুট করতে পারবো। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে না, এই যে এটা বেলফোর্ড ডিক্লারেশন বলে, এই ডিক্লারেশন দিয়ে তারা করলো কি, ইসরায়েলের জন্য জায়গা রাখলো প্যালেস্টাইনের ভিতরে। আচ্ছা, এরপরে আরেকটা মজার জিনিস হইলো যে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হইলো, অনেকেই এটা আমি দেখছি যে এটা ট্র্যাক করতে পারে না। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই সৌদি আরব থেকে শুরু করে তুরস্ক, এই পুরাটা ছিল অটোমান এম্পায়ার আন্ডারে, উসমানীয় সাম্রাজ্যের আন্ডারে। তখন কিন্তু এই জর্ডান, ইরাক, লেবানন, সিরিয়া এই নামে কোনো রাষ্ট্র ছিল না, ঠিক আছে? তখন এটা পুরাটারে তারা বলতো লেভান্ট, খ্রিস্টানরা বলতো লেভান্ট, আর এমনিতে অটোমানদের তো এটা ছিলই। এবং আপনি যদি এখনো ইস্তাম্বুলের টপকাপিতে যান, তাইলে আপনি দেখবেন যে ওই টপকাপি যে আছে, জাদুঘর আছে, জাদুঘরের ভিতরে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মানে চুল, পাগড়ি, লাঠি, আমাদের 4 খলিফার তলোয়ার এগুলো রাখা আছে। ভাই জাদুঘরে আমি ঢুকি নাই, 50 ইউরো চাই, এর জন্য ঢুকি নাই। না, একবার ঢুকেন, সুবহানাল্লাহ, আপনি এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগবে। তো আমি যখন দেখলাম ভাই, তখন আমি ক্যাপ্টেন, আমি ইউএন মিশনের ফাঁকে চিন্তা করলাম যে একটু দেখে যাই। তো তখন আমার ভিতরে প্রথম প্রশ্ন আসলো, আরে এই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর 4 খলিফা, এদের জিনিসপত্র ইস্তাম্বুলে কেন? এগুলো তো থাকলে সৌদি আরবে থাকবে। তো তখন আমি ইতিহাসে প্রথম জানলাম যে মক্কা প্রায় 600 বছর অটোমানদের আন্ডারে ছিল, তুরস্কের আন্ডারে। এবং এই যে তুরস্কর যে সুলতান সুলেমান, তারপর এরা যারা ছিল, এরা আমাদের খলিফা ছিল, ঠিক আছে? তো পরে গিয়ে ওই যেহেতু তারা এই পুরো এলাকার মানে দায়িত্বে ছিল, তারা এই সুন্দর করে জিনিসগুলো ওখানে নিয়ে সাজায় রাখছে জাদুঘরে। তো যাই হোক, এখন প্রথম বিশ্বযুদ্ধের সময় আমি 1914 সাল থেকে 18 সালের কথা বলতেছি। তো 15 সালের দিকে যুদ্ধ চলতেছে, তখনই এই ইংল্যান্ড আর ফ্রান্স দুজন মিলে চিন্তা করলো যে এইবারের যুদ্ধে যদি আমরা অটোমান সাম্রাজ্যকে হারায় দিতে পারি, তাইলে এই যে সৌদি আরবের পরে পুরা যে জমিটা আছে, এই জমিটা আমরা 2 ভাগে ভাগ করে নিব। এবং এই জন্য তারা 2জন কূটনীতিবিদরে দায়িত্ব দিল যে এলাকা কার কোনটা হবে। তো ব্রিটিশদের পক্ষ থেকে আসলো মিস্টার সাইক্স, আর ফ্রেঞ্চদের পক্ষ থেকে আসলো মিস্টার পিকো। এই জন্য এই চুক্তিটার নাম হচ্ছে সাইক্স পিকো চুক্তি। এই সাইক্স পিকো মিলে করলো কি, টেবিলের উপরে ম্যাপ বসাইলো, ম্যাপ বসায়া এই প্যালেস্টাইন থেকে ইরাকের বসরা অথবা হাইফা পর্যন্ত একটা টান দিল, টান দিয়া 2 ভাগ করে ফেললো। ওরা বললো এই অংশ তোমার আর এই অংশ আমার। যথারীতি মনে করেন যে যুদ্ধে অটোমানরা হারলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, এবং অটোমান সাম্রাজ্য ভেঙে গেল, ভেঙে গিয়ে তুরস্ক ছোট হয়ে গেল। তো তখন তারা করলো কি, আস্তে আস্তে এই জায়গার মধ্যে ভাগ করা শুরু করলো। 1932 সালে প্রথম একটা রাষ্ট্র এখানে স্বাধীনতা পাইলো, নাম হচ্ছে ইরাক। অনেকে মনে করে যে ইরান আর ইরাক বোধহয় একসময় স্বাধীন হয়েছে, না, 32 সালে ইরাক স্বাধীন হয়েছে। তারপরে 32 সালের পর থেকে আপনি আস্তে আস্তে আগাইলে পরে লেবানন স্বাধীন হইলো, জর্ডান স্বাধীন হইলো, সিরিয়া স্বাধীন হইলো, এবং স্বাধীন হইলো ইসরায়েল, ঠিক আছে, 48 সালে। এবং এগুলো স্বাধীন করে দিয়ে ওরা চলে গেল। এবং ব্রিটিশরা নর্মালি যেটা করে, পেস লাগাই দিয়ে যায় সবসময়। তো যেমন ধরেন ইয়াতে আফগানিস্তান আর পাকিস্তানের মাঝখানে ডুরান্ড লাইন টানছে। ওরা চাইলেই কিন্তু এই পশতুন এলাকাটারে একদম বাদ দিয়ে যে কোনো এক পাশে টানতে পারতো, ওরা করছে পশতুর মাঝখান দিয়ে টানছে। বাংলাদেশ আর কলকাতারে কিন্তু একসাথে রাখতে পারতো, ওরা করছে কি বাংলাদেশ আর কলকাতার মাঝখান দিয়ে টানছে। তো একই রকম ভাবে আরবের এই ম্যাপটা তারা এইভাবে ভাঙছে। ভাঙার পরে কি হলো, এই রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্র হইলো, এবং এক একটা রাজা বানায় দিল, এক একজনরে বাদশাহ বানায় দিল, এক একজনরে, তারা এখানে থাকলো। এবার আসি হচ্ছে ইসরায়েলের প্রসঙ্গে। ইসরায়েল 48 সালে যখন তারা জায়গা দিল, সে ফার্স্টে বললো যে ঠিক আছে, আমরা থাকতে দিছে, আমি তোমাদের সাথে মিলেমিশে থাকবো। কিন্তু এরপরে ইসরায়েল করলো কি, প্যালেস্টাইন দখল করা শুরু করলো, ইঞ্চি ইঞ্চি করে দখল করা শুরু করলো। এইটা যখন মিশর টের পাইলো, মিশর তখন গামাল আব্দেল নাসের আছে, তার নেতৃত্বে তারা যেটা করলো যে না, ইসরায়েলের তো থামানো যাচ্ছে না, সে তো আস্তে আস্তে প্যালেস্টাইন গিলে ফেলতেছে। তখন তারা মিলে করলো কি, আরব রাষ্ট্রগুলো মিলে ওই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলো। একটা না, একটা, দুইটা, 3টা যুদ্ধ করলো। কিন্তু এই যুদ্ধে তারা আবার ইরানের সাথে নিল না, কারণ ইরান শিয়া রাষ্ট্র আর ওরা হচ্ছে সুন্নি। আর ইরান তো অলরেডি মনে করেন যে অন্য কারণে সাফার করতেছে আমেরিকার সাথে। তো তখন তারা করলো কি, এই 3টা যুদ্ধ করলো ইসরায়েলের বিরুদ্ধে, এবং প্রত্যেকবার তারা জিতে যায়, শেষ মুহূর্তে এসে আমেরিকা করে কি, ইসরায়েলের সাথে জয়েন করে, এই যে এখন যেরকম জয়েন করলো, জয়েন করে হারায় দেয়। 3বার হারার পরে আরব রাষ্ট্রগুলা টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে যাওয়ার পরে আমেরিকা তাদেরকে বললো যে আব্রাহাম অ্যাকর্ড বলতে একটা জিনিস প্রস্তাব করলো, যে বাদ দাও, আর তো যুদ্ধ করে পারবা না তোমরা এক কাজ করো, ইসরায়েলের সাথে গোপনে চুক্তি করে মিলেমিশে থাকো, তাহলে আমরাও আর তোমাদেরকে আক্রমণ করব না। আর এই ফাঁকে আমেরিকা আর একটা কাজ করলো, সে করলো কি, সৌদি আরবের সাথে একটা চুক্তি করে ফেললো যে এখন থেকে মধ্যপ্রাচ্যের কোন তেল যদি বিক্রি হয়, এটা ইউএস ডলারে বিক্রি হবে। এইটারে বলে হচ্ছে পেট্রো ডলার কূটনীতি। এরপর থেকে পুরো দুনিয়ার নিয়ম চেঞ্জ হয়ে গেল। আগে বিভিন্ন দেশের রিজার্ভ থাকতো স্বর্ণ মুদ্রায়, এই আইনের পর থেকে স্বর্ণ মুদ্রা রিজার্ভ তুলে দেওয়া হলো এবং রিজার্ভ হয়ে গেল ইউএস ডলারে। আচ্ছা, এরপরে যেটা হলো ভাই, এই ইউএস ডলারে যখন রিজার্ভ হয়ে গেল এখানে, এখন আরব রাষ্ট্রগুলো আরো কিন্তু দুর্বল হয়ে গেল আমেরিকার কাছে। এরপরে আমেরিকা এসে বললো কি,
ওই বিভিন্ন সৌদি আরব, তারপরে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, এদেরকে বললো যে আমরা তোমাকে কম ভাড়ায় আমাদের সৈন্য দিব, তোমাদেরকে আকাশ প্রতিরক্ষা দিবে, বিভিন্ন ধরনের প্রতিরক্ষা দিবে, দিয়ে আলটিমেটলি যেটা হইলো যে আপনাকে এবার ট্র্যাক করতে হবে যে গালফ ওয়ারের কথা। গালফ ওয়ারের সময় যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে সাদ্দাম হোসেন হঠাৎ করে বলল যে আমি আমার তেল ডলারে আর বিক্রি করবো না। ফলাফল কি হইলো? গালফ ওয়ার। সাদ্দাম হোসেনকে ধরা হইলো, ধরে ওই ইরাকেরই একটা পুতুল আদালতে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। আরেকজন লোক ছিল কর্নেল গাদ্দাফি, লিবিয়ার, সেও এই কথা বলছিল যে তেল বিক্রি করব আমি আমার লিবিয়ার মুদ্রায়। এবং সে আরেকটা মানে বিপজ্জনক কাজ করছিল। আপনারা এখন যে ইউরো দেখেন, এরকম সে পুরো আফ্রিকার জন্য সিএফএ নামে একটা মুদ্রা প্রস্তাব করছিল যে তেল বিক্রি হবে এই মুদ্রায়, সিএফএ তে। তো এইটা যখন আমেরিকা জানলো, এরপরে গাদ্দাফিকেও মেরে ফেললো। ঠিক আছে, আচ্ছা, তো এখন আপনি অবস্থা চিন্তা করেন, ইসরায়েলের বিরুদ্ধে 3 বার যুদ্ধ করে আরব রাষ্ট্রগুলো অলরেডি হতাশ, হতোদ্যম এবং তারা পরাস্ত। ওই পরিস্থিতিতে ইরান করলো কি? প্রক্সি যুদ্ধ শুরু করলো। কিভাবে? লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি, আর মনে করেন যে এরপরে আবার ধরেন সিরিয়ার যেসব সন্ত্রাসী শক্তিগুলো আছে, তারপর ইরাকের কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো আছে, সরি মানে ছোট ছোট মিলিশিয়া গ্রুপগুলো আছে, এগুলাকে তারা ট্রেনিং, ফান্ডিং এবং অ্যামুনিশন দিয়ে আস্তে আস্তে শক্তিশালী করলো এবং তারা কন্টিনিউয়াস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকলো। কারণ ইসরায়েলের সাথে কিন্তু ইরানের সরাসরি সীমান্ত নাই, সুতরাং সরাসরি যুদ্ধ করার সুযোগ নাই। তখন ইসরায়েল আমেরিকাকে বলল যে বাঁচার একমাত্র উপায় সেটা হচ্ছে ইরানকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে, আর নাইলে ইসরায়েল রাষ্ট্র টিকানো সম্ভব না। আর আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব যারা আছে, শ্বেতাঙ্গ যারা আছে, তারা জানে যে মধ্যপ্রাচ্যে কন্ট্রোল রাখতে হলে ইসরায়েলকে টিকায় রাখতে হবে ওখানে। এই গিয়ে আপনি এতক্ষণে ক্লারিটি পাইলেন যে কেন ইরানের উপরে এত নাখোশ আমেরিকা। আচ্ছা, এই নাখোশ হইতে হইতে অবস্থা এমন হইলো যে গত বছর একবার ওই ইসরায়েল এবং আমেরিকা মিলে 12 দিন ইরানের উপরে আক্রমণ চালাইলো, এবং তখন কি বললো যে ইরানের যে পারমাণবিক সক্ষমতা আছে এটা তারা একদম ঘুরাই দিচ্ছে। এখন 1 বছরের মাথায় আবার সে বলতেছে যে পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে আসছে। এখন আমেরিকায় আরেক প্যাচ লাগছে। আমেরিকার সংসদ বলতেছে তুমি তো এই যুদ্ধে যাবা, তুমি তো সংসদের পারমিশন নাও নাই, কংগ্রেসের পারমিশন নাও নাই, তাহলে এই যুদ্ধ তো বৈধ না। এগুলো এক। আবার আমেরিকার যে রিটায়ার্ড জেনারেলরা আছে তারা বলতেছে যে ইরান তো এমন কিছু করে নাই যেটার জন্য আমেরিকার যুদ্ধ করতে হবে আটলান্টিক ক্রস করে গিয়ে। ঠিক আছে, সুতরাং এই 2 চক্করে পড়ে গেছে। তো তখন তারা কি করলো? আমেরিকা বললো যে না, আমরা এটা করছি রেজিম চেঞ্জের জন্য। তো রেজিম চেঞ্জের জন্য গাদ্দাফিকে যে স্টাইলে মারছে, সাদ্দাম হোসেনকে যে স্টাইলে মারছে, একই স্টাইলে আয়াতুল্লাহ খামেনিকেও কিন্তু এবার বাড়লো। কিন্তু ইরান আবার যেটা করছে, ইরান আবার জানতো যে টুডে অর টুমোরো আমেরিকার সাথে আমার যুদ্ধ করাই লাগবে। আমরা যেরকম জানি টুডে অর টুমোরো আমাদের কিন্তু একটা দেশের সাথে যুদ্ধ করাই লাগবে যদি আমরা বেঁচে থাকতে চাই, টিকে থাকতে চাই, আত্মসম্মান নিয়ে যদি বেঁচে থাকতে চাই। সুতরাং এই জন্যই আমরা আমাদের আর্মি বানাইছি। তো একই রকম ভাবে ইরান জানতো যে আমেরিকা তাকে ছাড়বে না, আমেরিকা তাকে সরাসরি আক্রমণ করবে। এই জন্য তারা গত 20-30 বছর ধরে আস্তে আস্তে নিজেদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে দারুণ উন্নয়ন করছে, এবং এই উন্নয়ন করে তারা এটা এমন লেভেলে নিয়ে গেছে যে আমেরিকা যদি আক্রমণ করে, ইরানের তো সাধ্য নাই যে আটলান্টিক ক্রস করে আমেরিকাকে পরাভূত করে আসবে। তো সে আগে থেকেই প্ল্যান করে রাখছে যে 2টা কাজ করবে। একটা হচ্ছে যদি আয়াতুল্লাহরে মেরে ফেলে, আয়াতুল্লাহ কিন্তু একজন লোক না, আয়াতুল্লাহ হচ্ছে একটা ক্লাস। আমরা যেরকম বলি যে খাতিব অথবা মৌলানা, ওইরকম ধরেন আয়াতুল্লাহ হচ্ছে ওদের একটা ক্লাস। সবাই কিন্তু আয়াতুল্লাহ হইতেও পারে না। ঠিক আছে, যেমন অনেকে বলতেছে যে আয়াতুল্লাহ খোমেনির ছেলে হচ্ছে আয়াতুল্লাহ, এখনকার যে আয়াতুল্লাহ আলী খামেনি। নো, ইটস নট ট্রু। আয়াতুল্লাহ খোমেনির একজন শিষ্য ছিল হচ্ছে এই খামেনি। আবার অনেকে বলতেছে যে এই খামেনির ছেলেকে পরবর্তী সুপ্রিম লিডার ঘোষণা করা হবে। এটাও ঠিক না, কারণ আয়াতুল্লাহর ছেলে কিন্তু এখন আয়াতুল্লাহ হয় নাই। তাইলে কে হবে? এই মুহূর্তে 1 নম্বরে আছে হচ্ছে আয়াতুল্লাহ আলী আরাফি। সে এই আরাফি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাট তারপরে ওদের সূরা কাউন্সিল যেটা আছে, তারা আমাদের মতো পরিবারতন্ত্র নাই।
না না, মনে করেন যে ওই শেখ মুজিবের মেয়ে বলে হাসিনা হয়ে যাবে, তারপর জিয়া রহমানের ছেলে বলে তারেক রহমান হয়ে যাবে, এই সিস্টেমটা ইরানে নাই। তো এখন মনে করেন যে ওরা এই আয়াতুল্লাহ যারা হয় তাদের ভিতরে সুপ্রিম লিডার বানায়। এখন এখান থেকে একজন যাবে। তো ওরা দুইটা সিদ্ধান্ত নিছিল, একটা হচ্ছে যে এই ইরাক এবং লিবিয়ার কেস থেকে তারা একটা শিক্ষা নিছে যে মোসাদ এবং সিআইএ তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের সুপ্রিম লিডারকে হত্যা করা। এবার কিন্তু মনে করেন যে আয়াতুল্লাহ খামেনিকে পুতিন প্রস্তাবও দিছিল যে আপনাকে কিন্তু মেরে ফেলবে, আপনি চলে আসেন, আপনাকে রাশিয়াতে একটা নিরাপদ জায়গায় আমি রাখি। ও তো আমি জানি না, আয়াতুল্লাহ নাকি বলছিল যে আমার যে বয়স হয়েছে এই বয়সে আমি আর কয়দিনই বাঁচবো, আমি মরলে ইরানের মাটিতে মরতে চাই, কারণ আমার জনগণ ওদের যাওয়ার কোনো জায়গা নাই। আমেরিকার কথা শুনলেও তাদেরকে শেষ করে ফেলবে, আমেরিকার কথা না শুনলেও তাদেরকে শেষ করে ফেলবে। লিবিয়া আমেরিকার কথা শুনছিল, লিবিয়া শেষ। ইরাক আমেরিকার কথা শুনছিল, ইরাক শেষ। সুতরাং ইরান যদি তাদের কথা শুনে তাহলে ইরানও শেষ হয়ে যাবে, না শুনলেও শেষ হয়ে যাবে। সুতরাং আমি ইরানের মাটিতেই থাকতে চাই, এবং ওখানে থেকেই কিন্তু সে মারা গেল। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করছেন ওই প্রশ্নে আমি আসতেছি যে তাইলে ইরান যুদ্ধটা এখন কোন দিকে যাচ্ছে। এখন তাইলে বাস্তবতা হচ্ছে ইরানের তো সেই সামর্থ্য নাই আমেরিকায় গিয়া হারায় আসবে। আমেরিকা এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র দুইটা বিশ্বযুদ্ধ করছে, কিন্তু তাদের দেশে একটা বোমাও পড়ে নেই, তারা ইউরোপে এসে যুদ্ধ করছে। ঠিক আছে, সুতরাং এইটা আমেরিকার পক্ষে সম্ভব না, সরি ইরানের পক্ষে সম্ভব না। ইরান কি করতে পারে, ইসরায়েলের ছাড়াইতে পারে এই জায়গায়, তো সেটা করতেছি সেই এক। দুই নম্বরে ইরান যেটা করতেছে সেটা হচ্ছে ইরান জানে যে আমেরিকার যে দাপট, এই দাপটের মূলে আছে হচ্ছে মধ্যপ্রাচ্যের টাকা। এবং আপনি যদি ইরাকের বিরুদ্ধে আমেরিকা যেভাবে যুদ্ধ করছিল সেটা যদি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে ইরাকের সাদ্দাম হোসেনকে হারানোর আগে আমেরিকা ফার্স্টে সৌদি আরবরে মানাইছিল যে আপনার সৌদি ভূমিতে আগে আমরা বহুজাতিক বাহিনী নিয়ে আসবো, এটারে বলে অপারেশন ডেজার্ট শিল্ড। এটার মাধ্যমে সে বহুজাতিক বাহিনী বানাইলো, এবং এই বহুজাতিক বাহিনীতে অনেক মুসলিম দেশের সৈন্যও নিছিল, যেমন বাংলাদেশের সৈন্য গেছিল কিছু। কিন্তু এরা সবাই ছিল হচ্ছে আলাব্বু টাইপের রোলে। আলাব্বু টাইপের রোল মানে কি, মনে করেন যে বড়রা ক্রিকেট খেলতেছে, ছোট একটা বাচ্চা বলছে আমিও খেলবো, তো ওরও ফিল্ডিং এ দাঁড় করে না, তুই দাঁড়ায় থাক, ওই যে ও ক্যাচ ধরছে এটা তুইও ধরছিস, ও রান করছে এটা তুইও করছিস, এরকম একটা ভাবতে আর কি। তো মেইন অ্যাটাক কিন্তু আমেরিকানরা করছে, এবং কার আন্ডারে করছে, জেনারেল শোয়ার্টসকফ জুনিয়রের আন্ডারে করছে, করে তারা মানে আগে ইরাককে দখল করছিল। এখন ইরাক দখল করার পরে এবার যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে তখন তারা দেখে কিরে এই সৌদি আরবে অথবা কোনো একটা রাষ্ট্রে মানায়া তারপরে বহুজাতিক বাহিনী বানায়া তারপরে মানে যুদ্ধ করতে যাওয়া আসলে অনেক খরচের ব্যাপার, তার চেয়ে কাজ করি ইরানের আশেপাশে যত রাষ্ট্র আছে যেমন সৌদি আরব, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন, তারপরে হচ্ছে কুয়েত, কাতার, বাহরাইন, এই সব জায়গায় তারা করলো কি ছোট ছোট ক্যান্টনমেন্ট বানাইলো। কারণ যদি ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণ করতে হয় তাহলে যেন এখান থেকে সৈন্য নিয়ে তাড়াতাড়ি করতে পারে। ঠিক আছে, এখন ইরান এবার যেটা করছে যখন দেখলো যে দেয়ালে পিঠ থেকে গেছে, সে করছে কি এই সব কয়টা ক্যান্টনমেন্টের উপরে আক্রমণ চালাইছে মিসাইল দিয়ে আর ড্রোন দিয়ে। এমনকি আজারবাইজান এবং সাইপ্রাস ওইখানেও মার্কিন ঘাঁটি আছে, ওইখানেও আক্রমণ চালাইছে। ও আজারবাইজানে মার্কিন ঘাঁটি আছে? হ্যাঁ, আজারবাইজান এবং সাইপ্রাস এই জায়গায় ওখানে তারা আক্রমণ চালাইছে। এখন এই চালানোর ফলে মার্কিন ঘাঁটি, ভাই আপনি একটু গুগল করে দেখেন, গুগলে অনেক সময় দেয় না, বাট চ্যাট জিবিটিতে গ্রকে গেলে পরে আপনি এটা পাবেন যে পুরা বিশ্বে কতগুলো মার্কিন ঘাঁটি আছে এবং কত লাখ সৈনিক পুরা বিশ্বে ছড়ায় আছে। এই যে তুরস্কের কথা বলছেন, তুরস্কেও তো আমেরিকান ক্যান্টনমেন্ট আছে, অনেকে জানে না। আছে আসলে, হ্যাঁ আপনি এখনো আছে। তো এই জন্য আমি বললাম যে তারা এমন ভাবে ইরানকে ঘিরে ধরছে, এটা তো ইরান আগে থেকে জানতো। সুতরাং ইরান জানতো যে একদিন যুদ্ধে যাওয়া লাগবে, এবং এই জন্য তাদের এই প্ল্যান আগে থেকে করা ছিল যে আমেরিকা যখন অ্যাটাক করবে তখন তারা এই আমেরিকান বেস যেগুলো আছে এগুলো সবকটাতে অ্যাটাক করবে। অ্যাটাক করছে। এরপরে এখন ইরান দেখলো যে এই অ্যাটাক করে ফেলার পরে এখন ট্রাম্প তো আসছিল এই জায়গায়, ভাবছিল যে ইরান এই কাজ করবে না, সে ভাবছিল যে মানে খামেনিকে মেরে ফেলার পরে ইরান কলাপস করবে ইরাকের মতো অথবা লিবিয়ার মতো। এটা হয় নাই, বরং দেখা গেল যে তাদের লিডারশিপের সেকেন্ড লেয়ার অলরেডি দাঁড়ায় গেছে এবং তারা রিটালিয়েট করতেছে, এবং এই রিটালিয়েশন দেখার পরে এখন একটু ভরকায় গেছে
এখন অস্ট্রেলিয়ারে ডাকতেছে, তারপরে ইউক্রেনে ডাকতেছে যে আসো আমাদের একটু হেল্প করো, ওই যে আবার বহুজাতিক বাহিনী বানানোর চেষ্টা করতেছে। ইভেন আজকে দেখলাম সময় নিউজের একটা নিউজে যে ধর্মীয় নেতারা, খ্রিস্টান ধর্মীয় নেতারা এসে ওই ট্রাম্পকে দোয়া করতেছে যাতে সে যুদ্ধে জয়লাভ করে, মানে এটা এখন একটা ক্রুসেড ভাব দেওয়ার চেষ্টা করতেছে। তো এখন ইরান যেটা করছে যে অ্যাটাক করছে ওই জায়গায়, অ্যাটাক করার পরে ইরান আবার সেকেন্ড লেয়ার অফ থ্রেট দিছে, সেটা কি হরমুজ বন্ধ করে দিচ্ছে। হরমুজ হচ্ছে মনে করেন যে বিশ্বের যে ব্যবসার রুট আছে এই রুটের কলিজা, এটা যখন বন্ধ করে দিছে তখন মনে করেন যে 20% জ্বালানি বিশ্বের বিভিন্ন জায়গায় যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন পৃথিবীতে সবচেয়ে বেশি তেল আছে এই মুহূর্তে কার? আমেরিকার রিজার্ভ, তারপরে হচ্ছে রাশিয়ার। তাহলে ইরানের তেল মেনলি কে কেনে? ইরানের তেলের 1 নাম্বার বায়ার হচ্ছে চীন। তো এখন চীন আর রাশিয়া তাদের রোলটা আপনার বুঝতে হবে। আরব রাষ্ট্র তো হেল্প করবে না, এটা তো বুঝাই বলছি আপনারে। তাহলে রইল বাকি কে? চীন আর রাশিয়া। এখন রাশিয়ার এখানে ধান্দাটা কি? রাশিয়ার কথা হচ্ছে আমি তো নিজেই ইউক্রেনের সাথে যুদ্ধ করতে করতে কাহিল। এখন ইউক্রেনের উপরে আমেরিকার প্রেশারটা একটু কমানো যাবে যদি ইরানরা একটু আমেরিকা অ্যাটাক করে, ঠিক আছে? এই জন্য আপনি দেখবেন যে কিছুদিন আগে শোনা গেছিল যে ইরানের সাথে রাশিয়া একটা চুক্তিও করছিল যে যদি ইরানরা আক্রমণ করে তাহলে রাশিয়া হেল্প করবে, ঠিক আছে? কিন্তু রাশিয়া কিন্তু কোনো সৈন্য পাঠায় নাই, কিছু পাঠায় নাই। আচ্ছা, এবার আসেন চায়না। চায়নার ধান্দা কি? চায়নার সবচেয়ে সস্তা তেল সে কেনে হচ্ছে ইরান থেকে, এবং ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হচ্ছে চায়না, ঠিক আছে? কিন্তু চায়না এবং রাশিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কখনো আরেকজনের জন্য নিজের দেশে সৈন্য পাঠায় না। ইসরায়েলের জন্য যেরকম আমেরিকা সৈন্য পাঠায় এরকম সৈন্য তারা কখনো পাঠায় নাই কারোর জন্য, এবং ভবিষ্যতেও পাঠাবে না। তো চায়নার ইরানের কাছে চাহিদা যেটা, সেটা হচ্ছে যে চায়নার যে নতুন নতুন প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলো সে লুকায় লুকায় ইরানরা দেয়। কেন দেয়? প্রযুক্তিগুলো টেস্ট করার জন্য। যেমন পাকিস্তানের সাথে যখন ইন্ডিয়ার যুদ্ধ লাগলো, সে করলো কি, পাকিস্তানকে যে জেএফসি বিমান দিল 10 প্লাস EL-15 ক্ষেপণাস্ত্র দিল, এই দুইটার কম্বো দিয়ে সে টেস্ট করলো যে রাফালটা ফেলা যায় কিনা, এবং রাফাল ফেলা গেছে। একই রকম ভাবে ইরানরেও সে বিভিন্ন ধরনের প্রযুক্তি দেয় এটা টেস্ট করার জন্য তার প্রযুক্তি আসলে কাজ করে কিনা। তো এখন ইরান আবার চিন্তা করে দেখলো যে এরা আমার তো ডাইরেক্ট সাপোর্ট দিবে না, তাহলে আমার বাঁচার উপায় কি? তার বাঁচার উপর হচ্ছে হরমুজ বন্ধ করে দেওয়া। হরমুজ বন্ধ করলে এলে সবচেয়ে লস কার? চীনের। চীনের তেল বন্ধ, সস্তায় যে তেলটা পাইতো এই তেলটা পাচ্ছে না। চীন তো ভাবছিল যে চীন আবার ইরানরে চায়, মানে ইরান বেদখল হয়ে যাক এটা চায় না, কিন্তু চীনের আবার চাওয়া হচ্ছে ইরান হবে দুর্বল ইরান, যাতে আরো কম দামে তেল পাওয়া যায়। তো সবাই সব বুঝে, ঠিক আছে? তার মানে ইরানের প্রকৃত কোনো বন্ধু নাই, সবাই সবার স্বার্থ দেখে। ইয়েস, এবং ইরানের কোনো বন্ধু নাই, এবং ইরান তারপরেও টিকে আছে কেমনে এটা অনেকে জিজ্ঞেস করে। টিকে থাকার মেইন কারণ হচ্ছে ইরানের ইতিহাস। আমি আবার আপনার এই হরমুজে আসবো, ছোট্ট করে একটু বলে আসি। ইরানের ইতিহাসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে সেই সাইরাস দি গ্রেটের আমল থেকে ইরান কিন্তু বিদেশি শক্তির আগ্রাসন সামলায় অভ্যস্ত, এবং একসময় কিন্তু পারস্য সভ্যতা বিশ্বের একটা অংশ শাসন করছে। তাহলে প্রথমে তাদেরকে অ্যাটাক করছিল কারা? আলেকজান্ডার দি গ্রেট। তারপরে সেই আলেকজান্ডার দি গ্রেটের পরে অ্যাটাক করছে কারা? ধরেন এই মঙ্গোলিয়ানরা আসছিল, চেঙ্গিস খান, তৈমুর লং এরা আসছিল, এদের অ্যাটাক সামলাইছে। এরপরে কাদেরটা সামলাইলো? এই হযরত খালিদ বিন ওয়ালিদের আন্ডারে কিন্তু মুসলিম সেনাবাহিনী পারস্যে যুদ্ধ করতে গেছিল, এবং পরবর্তীতে যদিও মুসলিম সেনাবাহিনী পারস্য ওইভাবে দখল করে নাই, পার্সিয়ানরা কিন্তু আগে অগ্নি পূজা করত, ঠিক আছে? এরা পরে ইসলামে কনভার্ট হইলো, কনভার্ট হয়ে হযরত আলীর প্রভাব খুব বেশি, এবং তারা শিয়া প্রাধান্য। আচ্ছা, এরপরে তাদের সাথে যুদ্ধ লাগলো কাদের? অটোমানদের। অটোমানদের সাথে যুদ্ধের মেইন কারণটা কি? এরা হচ্ছে শিয়া আর অটোমানরা বেসিক্যালি সুন্নি। আচ্ছা, এরপরে তাদের সাথে যুদ্ধ লাগলো কার? ইরাকের। 1980 সাল থেকে 88 সাল পর্যন্ত 8 বছর যুদ্ধ হইলো। এই 8 বছরে ইরাক আবার নিয়ে শাতিল আরব নিয়ে, হ্যাঁ, এবং তখন ইরানের কোনো ফ্রেন্ড ছিল না। এই রাশিয়া, তারপর আমেরিকা সবাই মিলে ইরাককে হেল্প করলো, এবং ইরাককে কেমিক্যাল উইপেন দিল। ইরাক আবার এই কেমিক্যাল উইপেন ইরানের উপরে প্রয়োগ করলো, তাতে প্রায় লাখখানেক
ইরানি মারা গেল। তারপরে ধরেন এখন এই যে আমেরিকার বিরুদ্ধে তারা লড়তেছে। সুতরাং ইরানি লোকজনের জাতির ভেতরে ডিএনএ এর ভেতরে ওই জিনিস আছে যে তারা পার্সিয়ান সভ্যতার একটা অংশ, তো সুতরাং তাদের ভিতরে এই জিনিসটা আছে, তারা এই ধাক্কা খেতে খেতে পারে। এক, 2 নম্বর হচ্ছে আল্লাহ ইরান এমন একটা রাষ্ট্র বানাইছে যে এই রাষ্ট্রকে আপনি এই হঠাৎ করে আক্রমণ করে দখল করতে পারবেন না, কারণ প্রকৃতিগত ভাবে এর 3 দিক পাহাড় দিয়ে ঘেরা, পাহাড় এবং মানে জলাভূমি দিয়ে ঘেরা, আর একটা দিক ওপেন আছে, এটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের দিক থেকে যাওয়া যায়, ঠিক আছে? এছাড়া আপনি ওটাকে ক্যাপচার করতে পারবেন না। এরকম সুবিধা আরো বিশ্বের কয়েকটা দেশের আছে, যেমন সুইজারল্যান্ড। আপনি দেখবেন এই দেশটাকে আক্রমণ করে মানে দখল করা খুব কঠিন। তারপর আফগানিস্তান, রাশিয়ার লাল ফৌজ চেষ্টা করছে, পারে নাই। আমেরিকা তো হাইরা এখান থেকে ফলাইছে। আরেকটা দেশ আছে বাংলাদেশ, বর্ষাকালে বাংলাদেশকে আক্রমণ করে হারানোর ক্ষমতা কোনো আর্মির নাই, এটা একদম ইন্ডিয়ান রাইটারের বইয়ে লেখা, ঠিক আছে? জি জি। তো এটা আল্লাহ প্রদত্ত জিনিসপত্র। এখন এই জন্যই তো মনে করেন যে সিকিম দখল হয়ে গেছে, হায়দ্রাবাদ দখল হয়ে গেছে, ইন্ডিয়া বাংলা দখল করার চেষ্টা করে নাই কখনো, ঠিক আছে? তো এটার একটা ঐতিহাসিক কারণ আছে, যারা যুদ্ধবিদ্যা নিয়ে পড়াশোনা করে তারা জানে এটা, যে এটা করা যাবে না। আর এখন তো মাশাআল্লাহ বাংলাদেশের যে জনসংখ্যা, এটার টোকা দিলে পরে যে পরিমাণ ভিমরুলের মতো চারদিকে ছড়াবে, ওইটা ঠেকানো কঠিন। মানে সবাইকে রিফিউজি হবে নাকি, দেখবেন যে প্রক্সি হিসেবে দৌড়দৌড়ি শুরু করবে। এটা আমাদের দাদারা জানে। আচ্ছা, এবার ফিরে আসি হচ্ছে যে এই ইরানের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটার কারণে মনে করেন যে ইরানকে স্থলপথে আক্রমণের চিন্তা 100 বার করতে হবে। এবং যদি আপনি দখলও করতে পারেন একবার ইরান, তারপরেও মনে করেন দখলদারিত্ব ধরে রাখতে পারবেন না। পারে নাই, আলেকজান্ডার পারে নাই, অটোমানরা পারে নাই, চেঙ্গিস খান পারে নাই, মানে মঙ্গল যারা তারা পারে নাই। আচ্ছা, তো তাইলে এখন এই মানে ইরানের যে শক্তি, এখান থেকে আবার আমি ফিরে আসি হরমুজে, আপনার গল্পটা নোকতা দিয়ে ছেড়ে গেছিলাম। এখন ইরান করছে কি, এই হরমুজটাকে যখন ক্লোজ করে দিছে, এখন তো ব্যবসা বাণিজ্য বন্ধ। এখন মনে করেন যে চীন আর রাশিয়া মিলে আমেরিকার প্রেশার দিতেছে, ঠিক আছে? আচ্ছা, সে আবার আরেকটা করছে কি, আরব রাষ্ট্র যেগুলো আছে এগুলার প্রেশার দিচ্ছে। এক, দ্বিতীয়ত সে করছে কি, স্পেশালি সৌদি আরব এবং দুবাই, এই ইউনাইটেড আরব আমিরাত, তার একটা দুর্বলতা খুঁজে পাইছে। দুর্বলতা একিলিস হিল। একিলিস হিল মানে হচ্ছে যে একটা সিস্টেম অথবা একটা রাষ্ট্র অথবা একটা মানুষের সবচেয়ে দুর্বল জায়গা। তো যেহেতু পডকাস্ট, একটু গল্পটা বলি প্লিজ প্লিজ, সময় নিয়ে বলেন প্লিজ। একিলিস হচ্ছে এই গ্রিক পৌরাণিকের বিখ্যাত এবং বীর যোদ্ধা, যে কখনো হারে নাই, ঠিক আছে? হেক্টরে হারায় দিছিল একিলিস। তো সেই একিলিসের বাবা ছিল দেবতা, মা ছিল মানবী। তো ও হওয়ার পরে ওর মা দেবতার কাছে বর চাইছিল যে আমার একিলিস যেন কখনো মানে তোমার মতো অমরত্ব পায়। তখন দেবতারা বললো যে সে তো মানব, এক সময় না এক সময় তারা মরতে হবেই। তো এখন একিলিসের মা তো নাসরবান্দা। তো তখন দেবতারা বললো যে এক কাজ করো, তুমি তোমার একিলিসকে নিয়ে স্টিংস নদীর পাড়ে যাও, গিয়ে তারে পানিতে একটা চুবান দিয়ে তুলো, ওর গায়ের যেই যেই জায়গা পানিতে ভিজবে ওই জায়গাগুলোতে মানুষের তৈরি কোনো অস্ত্র কখনো হিট করতে পারবে না। এরপরে ইংলিশ একটা যুদ্ধে গিয়ে তার পায়ের গোড়ালিতে একটা তীর লাগলো, লাগার পরে ওই তীরের আঘাতে থেকে গ্যাংগ্রিন হয়ে ইংলিশ মারা গেল, ঠিক আছে? তো এখন অনেকে জিজ্ঞেস করে যে ওর তো মরার কথা ছিল না, দেবতারা তো বলছিল যে কোথাও লাগবে না। তখন দেবতারা নাকি জবাব দিছে যে ইংলিশের মা যখন পানিতে ওর চুবান দেয় তখন ওর গোড়ালিতে ধরে চুবান দিছিল। তো যেই অংশটুকুতে আঙ্গুলের প্রেসার ছিল ওই অংশটুকুতে পানি টাচ করে নাই, এই জন্য বলে একিলিসের গোড়ালি, বা ইংলিশে বলে একিলিস হিল। ওই অংশটুকুই শত্রুর তীর আঘাত আনছে। ইয়েস, তো এই জন্য মানে এই প্রবাদটার নাম হচ্ছে একিলিস হিল, মানে শক্তিশালী মানুষের অথবা শক্তিশালী দেশের দুর্বলতা। তো সৌদি আরব আর ইউনাইটেড আরব আমিরাতের একিলিস হিল বা দুর্বলতা হচ্ছে তাদের পানি। যেমন তাদের সুপেয় পানির কোনো উৎস নাই। আমাদের দেশে যেরকম আমরা এই 30 ফিট 40 ফিট 100 ফিট গর্ত করলেই পানি পাই, ওখানে তো পাওয়া যায় না ভাই। ওরা পানি পায় থেকে ওদের সমুদ্রের পানি পরিশোধন করে তারা খাওয়ার পানি বের করে। এখন ইরান বলছে যে আমার $5,000 2টা ড্রোন পাঠাবো আর 2টা মিসাইল পাঠাবো, তোমার 2 দেশের 2টা শোধনাগার আমি উড়াই দেব।
আর বিজ্ঞানীরা যেটা বলছে যে যদি সৌদি আরবের পানি শোধনাগার ধ্বংস হয় তাহলে ম্যাক্সিমাম 14 দিন খাওয়ার মতো পানি থাকবে তাদের, তারপরে তাদের খাওয়ার পানি কিনতে হবে। ঠিক আছে, তো এখন সৌদি আরব পড়ছে না বিপদে। এখন মনে করেন যে সৌদি আরবের তারপরে দুবাইয়ের যে বড় বড় শেখরা আছে যারা বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকাকে দিত, কেন দিত জানেন? এআই টেকনোলজি ঠিক করার জন্য। তো এখন তো এগুলো সব বন্ধ হয়ে যাবে। এখন আসলে এখন ক্রাইসিস লাগছে, এই 1 নাম্বার ক্রাইসিস এনার্জি ক্রাইসিস। অলরেডি 20% বেড়ে গেছে ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম, এবং এটা অনেকে বলতেছে 100 তো ক্রস করবেই, 200 থেকে ঠেকবে। তাইলে তেলের দাম কোথায় গিয়ে পৌঁছাবে আপনি বুঝেন? 1 নাম্বার। 2 নাম্বার, অলরেডি কাতারের এলএনজি প্রোডাকশন প্ল্যান্টে ইরান আক্রমণ করছে, এখন কিন্তু এলএনজি প্রোডাকশন বন্ধ। 170টা জাহাজ আমাদের বাংলাদেশের কথা থেকে কিনে এলএনজি বাংলাদেশ, ওই যে আমরা কাতার থেকে কিনি, বন্ধ ওইটা এখন। আচ্ছা, 170টা মানে তেল এবং এলএনজি বাহী জাহাজ এই মুহূর্তে হরমুজের ভিতরে আটকা পড়ে আছে, সুতরাং ব্যবসাপাতি বন্ধ ওদিকে। এটা হচ্ছে একটা বড় সমস্যা পড়তে যাচ্ছে এখন, দুনিয়ার সকল ব্যবসায়ীরা বাধ্য হয়ে চাপ দিবে। 1। 2 নম্বর হচ্ছে বেশিরভাগ জাহাজ আগে যেগুলো মনে করেন যে রেড সি হয়ে আসতো, এখন আর রেড সি হয়ে আসতেছে না। তারা কি করতেছে? ঘুরে ওই যে দক্ষিণ আফ্রিকার কেপ অফ হোপ বোধহয় ওদিক দিয়ে ঘুরে তারপর আসতেছে। এর ফলে প্রত্যেকটা জাহাজের জ্বালানি খরচ বেড়ে গেছে, কারণ জার্নি টাইম বেড়ে গেছে 10 থেকে 15 দিন। আচ্ছা, আর একটা সমস্যা যেটা হয়েছে, আগে প্রত্যেকটা বাণিজ্যিক জাহাজের একটা ইন্স্যুরেন্স হইতো। এই ইন্স্যুরেন্স যদি আপনার না থাকে তাহলে প্রত্যেক কন্টেইনারে $1000 থেকে $5000 করে বেশি জরিমানা দেওয়া লাগে। এখন যুদ্ধ যেহেতু লাগছে, এখন ইন্স্যুরেন্স কোম্পানি আবার এখানে প্যাচ লাগাইছে, বলছে যুদ্ধের সময় তো আমরা কোনো ইন্স্যুরেন্স দেই না, যুদ্ধের কোনো ইন্স্যুরেন্স হয় না। তারা দিচ্ছে ইন্স্যুরেন্স বন্ধ করে। ইন্স্যুরেন্স যখন রাইট অফ হয়ে গেছে, এখন এক্সট্রা মনে করেন যে এই $1000 থেকে $5000 করে পার কন্টেইনার দেওয়া লাগতেছে। তো এখন আপনি খালি তেলের দাম না, এখন সবকিছুর দামই বাড়বে। ঠিক আছে, তো এই জাতীয় মনে করেন যে সমস্যার ভিতরে ইরান এখন বাধ্য হয়ে মনে করেন যে বিশ্বকে এই সমস্যায় ফেলছে। অলরেডি আজকে শুনলাম যে ট্রাম্প নাকি বলতেছে যে, ট্রাম্পকে জিজ্ঞেস করছিল যে ইরানে কি স্থল অভিযান করবেন, তো ট্রাম্প তো মনে করেন যে দুনিয়াটারে ভাবে এই রেসেলমেনিয়া, WWF, WWE এগুলা আগে খেলতো না সে, তো সে ভাবছিল যে এটা বোধহয় এরকম। তো সে এখন নাকি সে ট্রাম্প বলতেছে যে না, এই ইরানে স্থল আক্রমণ চালায় আসলে আর কোনো লাভ নাই। আমরা তো চাইছিলাম রেজিম চেঞ্জ করতে, ইরানের লোকজন তাদের সরকার নিজের মতো করে করে নিক। ঠিক আছে, কিন্তু এটা কি সম্ভব? আমেরিকার তো লেজ উল্টাইতেই হবে, বুঝেন নাই? ইরান যে স্ট্যান্স নিছে ওর তো দেয়ালে পিঠ থেকে গেছে। আচ্ছা, এখন আসেন হচ্ছে যে ধরেন এটা তো আমি গল্পচ্ছলে আপনারা বললাম, এবার আসি হচ্ছে সেই বক্তব্যে যেটা হচ্ছে মিলিটারিতে একটা কথা আছে যে যারা নভিস বা অ্যামেচার তারা ট্যাকটিক্স নিয়ে কথা বলে বেশি, আর যারা ধরেন চ্যাম্পিয়ন প্রফেশনাল বস তারা কথা বলে লজিস্টিক নিয়ে। কারণ ধরেন দুইটা পক্ষের যুদ্ধ হবে, যুদ্ধ কখন শুরু হবে এটা কে নির্ধারণ করে বলেন তো? জেনারেলরা বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এরা নাকি? জি, যুদ্ধ কখন শুরু হবে এটা নির্ধারণ করে হচ্ছে লজিস্টিক কমান্ডার। কারণ আপনার জাহাজ জায়গা মতো পৌঁছাইছে কিনা, সব জাহাজে গোলা আসছে কিনা, সব জাহাজের তেল আসছে কিনা, এইটা যখন সে রিপোর্ট ওকে দেয়, তখন গিয়ে জেনারেল সাহেব অথবা প্রেসিডেন্ট সাহেব অথবা রাজা মশাই বলে যে হ্যাঁ এইবার আক্রমণ করো। ঠিক আছে, আচ্ছা, যুদ্ধবিরতি কখন হয় বলেন তো? যুদ্ধবিরতি যখন প্রেসিডেন্ট মনে করে যে আর দরকার নাই, এনাফ ইজ এনাফ। যুদ্ধবিরতি হয় যখন লজিস্টিক কমান্ডার বলে যে তোমারে আর কালকে থেকে গোলা দিতে পারবো না, গোলা আসতে আরো 3 দিন লাগবে। ঠিক আছে, তখন তারা 3 দিনের যুদ্ধবিরতি 7 দিনের যুদ্ধবিরতিতে যায়। যুদ্ধবিরতিতে গিয়ে কিন্তু সৈনিকরা রেস্ট নেয় না, তখন এই জান দিয়ে আবার মনে করেন যে প্রত্যেকটা কামানের পিছনে গোলা আনতে হবে, প্রত্যেকটা মানে শিপে গোলা আনতে হবে, টর্পেডো সেট করতে হবে, মিসাইল সেট করতে হবে। কারণ একটা মিসাইল আপনি একটা বাটনে পুশ করলে পরে ফুস করে বাইরে যায়, একটা মিসাইল বানাইতে তো টাইম লাগে ভাই, লাগে না? আচ্ছা, এবার আসেন আপনি লজিস্টিক ক্যালকুলেশনে, মানে এই যুদ্ধ কয়দিন টিকবে এটার আসল অঙ্ক হচ্ছে লজিস্টিক্স। ঠিক আছে,
আমেরিকা, একটা উদাহরণ শুধু আমি দিই, গত পরশুদিন ইরানের একটা মিসাইল ইসরায়েলের দিকে যাচ্ছে, এই মিসাইলের দাম হচ্ছে $50,000, ঠিক আছে? মাত্র মাত্র এই মিসাইলটা ঠেকানোর জন্য 11টা মনে করেন যে মারছে, মিসাইল মারছে আমেরিকা এবং ইসরায়েল মিলে। ইন্টারসেপ্টর এক একটার দাম $1 মিলিয়ন। তাহলে $50,000 একটা মিসাইল ঠেকাইতে কত ডলার খরচ হইলো? $11 মিলিয়ন খরচ হয়েছে। তাহলে এটা কিন্তু অনেক খরচের ব্যাপার। তাও সবসময় সফল হয় না, তাও সবসময় ঠেকাইতে পারে না। আমি যে ঘটনাটার কথা বললাম এটাতে সফল হয় নাই, মানে 11টা মিস শট হয়েছে, এটা বলে মিস, মানে টার্গেট মিস করছে এবং এটা গিয়ে পড়ছে। ক্ষতি সেরকম হয় নাই, বাট পড়ছে। আচ্ছা, তো তাইলে এখন আপনি দেখেন আমেরিকান যে জেনারেলরা আছে তারাই বলতেছে যে যেই রেটে আমেরিকা যুদ্ধ করতেছে এই রেটে তাদের গোলা খুব বেশি হলে আর ম্যাক্সিমাম 6 সপ্তাহ টিকবে। মানে একেবারে পুরা ছাইকা যদি শেষ করে ফেলে যা আছে হাতে, 6 সপ্তাহের মতো টিকবে। এবং এই 6 সপ্তাহের ভিতরে পরবর্তী প্রোডাকশন যদি রেডি না হয় তাহলে 6 সপ্তাহের ভিতরে যুদ্ধ সিজফায়ারে যাইতে হবে আমেরিকা। ওকে, আচ্ছা। ইরানের ধরেন ইরান গত 20-30 বছর ধরে এই মিসাইল জমাইতেছে, কারণ তারা জানে যে একদিন যুদ্ধে যাইতে হবে। কিন্তু ইরানের মিসাইলও কিন্তু অফুরন্ত না। তারা যদি দিনে মনে করেন যে 150টা করে মিসাইল শেষ করে তাহলে তাদের পক্ষেও খুব বেশি হইলে আর 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ এই মিসাইল পারবে। কারণ এই মুহূর্তে ইরানে তো প্রোডাকশন বন্ধ। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আপনার ইরানে তো এই মুহূর্তে হরমুজ নিজেই বন্ধ করে রাখছে। মিসাইল বানাইতে যে মাল মশলা লাগে এটা তো আর ইরান সব নিজের তৈরি করে না, এটা তো আমদানি করতে হয়, আমদানি বন্ধ। সুতরাং 4 থেকে 6 সপ্তাহের উইন্ডোতে দুই পক্ষই আটকা পড়ে গেছে এখন, ঠিক আছে? আচ্ছা, যুদ্ধ যদি এই 4 থেকে 6 সপ্তাহ চলে, এই 4 থেকে 6 সপ্তাহের ভিতরে কিন্তু ইকোনমি মোটামুটি ঘুরে যাবে এবং পুরা বিশ্বে একটা মন্দা দেখা দিবে, ঠিক আছে? এই কারণে ধরেন এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে এই যুদ্ধ কতদিন চলবে, কেন ট্রাম্প পিছু হটতেছে, কেন ট্রাম্প এখন ওই সুরে কথা বলতেছে, যেমন যুদ্ধের একদিন যেদিন আয়াতুল্লাহ মারা গেল খামেনি, তার একদিন পরেই ট্রাম্প কিন্তু ওই ওমানের মাধ্যমে এবং ইটালির মাধ্যমে প্রস্তাব পাঠাইছিল যে আর যুদ্ধ করার দরকার নাই, আসলে যুদ্ধ বিরতিতে যাই। ইরান মানে নাই। ইরান বলছে যে যুদ্ধ তোমরা শুরু করছো কিন্তু যুদ্ধ কবে শেষ হবে এটা আমরা বলবো। আচ্ছা, এখন এই অবস্থায় এসে মনে করেন যে যুদ্ধের পুরা ঘটনা আটকে আছে। জি, এখন মানে এই যুদ্ধটা শেষ হবে কিভাবে? এবং আমি আপনার ফেসবুক চ্যানেলে শুনছিলাম আপনি প্রফেসর সিএন এর একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। আপনি খুব বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমার খুবই ভালো লেগেছে। মানে দর্শকদের উদ্দেশ্যে একটু প্রফেসর সিএন এর, মানে আমার দর্শকদের জন্য একটু ভবিষ্যৎবাণীটা আপনি যে কিভাবে প্রফেসর সিএন এর 2024 সালে উনি একটা প্রেডিকশন দিছিল, যে আপনার চ্যানেলের মধ্যে তার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল খুব বিখ্যাত, নাম হচ্ছে প্রেডিক্টিভ হিস্টোরি। তো এখন তো 26 চলে, উনি 24 সালে মনে করেন যে প্রেডিকশন দিছিল 3টা। 1 নম্বর প্রেডিকশন হচ্ছে ট্রাম্প আবার ইলেকশনে জিতবে, মিলে গেছে। 2 নম্বর প্রেডিকশন দিছিল যে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, 2 নম্বর প্রেডিকশনে মিলে গেছে। 3 নাম্বারটা ডেঞ্জারাস, সে বলছিল ইরানের সাথে যুদ্ধ করতে যাওয়ার পরে ট্রাম্প হারবে, আমেরিকা হারবে। তো এখন এই জায়গায় প্রশ্ন আসে, প্রশ্ন হচ্ছে যে ভাই ইরান ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধে জয় কাকে বলে আর পরাজয় কাকে বলে? এটা কিন্তু মনে করেন ক্রিকেট ম্যাচ না যে আপনি আপনার চেয়ে আমি 1 রান বেশি করছি আমি জিতে গেছি। দিস ইজ ওয়ার। এবং আধুনিক যুদ্ধ কিন্তু খুব জটিল যুদ্ধ। আপনি দেখেন আফগানিস্তানে কিন্তু আমেরিকা এত বড় সুপ্রিমেসি থাকার পরেও জিতে নাই, ভিয়েতনামে আমেরিকা জিতে নাই, আফগানিস্তান 20 বছর দখলে রাখার পরে কিন্তু রাতের অন্ধকারে চলে আসতে হয়েছে। এই জন্য এখনকার দিনের যুদ্ধে আপনি ওই কে জিতছে কে হারছে এটা বলা খুব কঠিন। তবে আমরা আইডেন্টিফাই করতে পারি, 1 নম্বর হচ্ছে ইসরায়েল যদি ইরানের সকল প্রক্সি, হেজবুল্লাহ, হুতি, ইরাকি মিলিশিয়া, সিরিয়ান মিলিশিয়া এবং হামাস, এইটা যদি পুরা স্টপ করতে পারে তাহলে ধরে নিব যে ইসরায়েল জিতছে। ইসরায়েল তো 40 কিলোমিটার গাজায় হামাস শেষ করতে পারে নাই। সুতরাং ইসরায়েল যে আদৌ জিতবে এটা বলা খুব কঠিন, মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। 1। আচ্ছা, আমেরিকা জিতছে বলবো আমরা তখনই যখন
ইসরায়েল রাষ্ট্রটা টিকে থাকবে ওখানে, তাহলে আমেরিকার জন্য কিন্তু জয় কিন্তু মোটামুটি যদি গ্যারান্টি। আমেরিকা ইরানের রেজিম চেঞ্জ করতে পারে, তাহলেও কি আমেরিকা জয় হয়েছে বলা যাবে? সরি, আমি এই জিনিসটা একটু গ্লিচ করছে, শুনতে পাই নাই। মানে যদি মানে এই রেজিম চেঞ্জ করে মানে নতুন সরকার বসাতে পারে, তাহলে কি বলা হবে যে আমেরিকা জিততে পারে? হ্যাঁ, আপনি এটাকে বলতে পারবেন যে রেজিম যদি চেঞ্জ হয়, তাহলে আমেরিকাকে আপনি ক্রেডিট দিতে পারেন যে ওকে আমেরিকা জিতছে। ওকে, আচ্ছা। আর ইরান জিতছে আপনি তখনই বলতে পারবেন যখন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান ঘাঁটিগুলো গুটায় তুলে নিয়ে যাবে। তো এই হচ্ছে ধরেন জয়ের কথা। এখন আপনি পরাজয় কোনটা কার এটাও বলতে পারবেন, মানে তিনজনের না, জয় তিন রকম, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই গালফ কান্ট্রিগুলোকে দেখি, সৌদি আরব, কাতার, কুয়েত, এখানে আপনি দেখেন যে অনবরত মিসাইল অ্যাটাক হচ্ছে, এবং আজকে শুনলাম নাকি এই যে খরাম শহর নামে একটা মিসাইল আছে, ওটাও নাকি এরা ছুটতেছে খুবই মানে ইয়ে আর কি। এবং আরো বলতেছে যে প্রায় 73% মিসাইল ছোড়া কমিয়ে দিয়েছে ইরান বর্তমানে ওই যে শাহেদ ড্রোন গুলো বেশি ছুটতেছে। এখন এমত অবস্থায় আজকে শুনলাম আমি যে কাতারে কিন্তু ব্যাপকভাবে ইরান ক্ষেপণাস্ত্র মারতেছে। এখন এই যারা এই যে এলাই গুলা আছে, এই যে মার্কিন এলাই, যে আবুধাবি, তারপরে দুবাই, আরব আমিরাত, তারপরে সৌদি আরব, কাতার, কুয়েত, এরা কি আসলে যুদ্ধ দীর্ঘায়িত হলে কি ট্রাম্পের উপর এরা কি ধরনের চাপ দিবে বা কি ধরনের খুশি হবে কিনা, আপনার কি মনে হয়? ওই যে ইয়ে দেওয়া বন্ধ করে দিবে, ডলার দেওয়া বন্ধ করে দিবে। আপনি মনে করেন যে আপনি কাতারের কথাই বলেন ভাই, কাতারে আল জাজিরা নামের একটা চ্যানেল ছাড়া আর হচ্ছে এলএনজি ছাড়া আর কিছু নাম শুনছেন জীবনে কাতারে? তো পুরো কাতার মনে করেন চালায় আমেরিকান আর্মি, মানে ওদের নিরাপত্তা সবকিছু দ্বারা দেয়। তো সেই কাতার মনে করেন যে এখন আমেরিকাকে যদি দেখে যে আমেরিকা তার রাষ্ট্রকে সেফ রাখতে পারতেছে না, তখন বাধ্য হয়ে কাতার মনে করেন যে ওখানে ফান্ডিং কমাবে। অথবা ধরেন সৌদি আরব, যেরকম আমি শুনলাম, এটার এখনো আমি ডাটাটা ফ্যাক্ট চেক করতে পারি নাই, সৌদি আরব নাকি এবার আমেরিকাকে বলছে যে সৌদি ভূখণ্ড ব্যবহার করে তোমাকে আমি ইরান আক্রমণ করতে দিব না। আমি বাংলাদেশি পত্রিকায় পড়েছি। হ্যাঁ, এখন বাংলাদেশি পত্রিকায় বেরোলে পরে একটু রিস্কি, কারণ এটা তো আসলে ইন্টারন্যাশনালি যদি না আসে, বাংলাদেশে তো মনে করেন প্রচুর মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্রিয়েট হয়। তো এই জন্য এটা আমি ওইভাবে ফর্মালি কোট করলাম না আপনার অনুষ্ঠানে, যাতে আপনার দর্শকরা মিসগাইডেড না হয়। এটা ইয়েট টু মানে ভেরিফাই, বাট শুনলাম, বাট দ্যাট ওইরকম হওয়ার সম্ভাবনা আছে। কারণ যখন এখন মজার ব্যাপার যেটা, যেমন ধরেন সৌদি আরবের টেনশন কি বলেন, সৌদি আরবের কিন্তু আরেকটা বড় টেনশন হচ্ছে গণতন্ত্র, ঠিক আছে? তো এখন ইরানের মতো স্টাইলের শাসন ব্যবস্থা সৌদি আরবে আসবে, এই ভয়ে তো সৌদি আরব মনে করেন আমেরিকার অনেক কিছু দিবে, বুঝেন নাই? বাট আবার এমবিএস এর মাথায় ওইটাও টেনশন আছে যে সে যদি ইরানের এগেনস্টে ফাইট করতে না পারে, এবং তাকেও তো মনে করেন যে তার জনগণের কাছে, এবং যেহেতু সে কাবা ঘরের রক্ষক, তাকে মুসলিম উম্মার কাছেও ক্লিয়ার করতে হবে যে ইরানের বিরুদ্ধে সে যুদ্ধ কেন করতেছে। তো যুদ্ধ জিনিসটা বরাবরই কমপ্লেক্স, আর এখানে ধরেন ইন্টারন্যাশনাল রিলেশন তো আরো কমপ্লেক্স। এখন আপনার কাছে, জি, আপনার কাছে লাস্ট প্রশ্ন, যে আসলে কি আমেরিকা মানে ট্রাম্প অলরেডি বলতেছে যে সেখানে স্থলবাহিনী পাঠানোর কোনো মানেই হয় না, আবার স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা কতটুকু আছে, এবং এই স্থলবাহিনী পাঠানো ছাড়া আসলে এই ইরানের মতো একটা জাতিকে পরাজিত করা বা রেজিম চেঞ্জ করা সম্ভব কিনা? সেক্ষেত্রে আবার একটু লেজও লাগে দিই প্রশ্নের, যে যে কুর্দি যে বিদ্রোহী গোষ্ঠী, এদেরকে আবার ট্রাম্প চাইতেছে ভিতরে পাঠানোর জন্য, এক্ষেত্রে সফলতাটা আসলে ট্রাম্প পেতে পারে কিনা? আপনার কাছে কুর্দিকে তো পাঠাবেই, কুর্দিকে পাঠাবে, কারণ হচ্ছে কুর্দি হচ্ছে আমেরিকার একমাত্র প্রক্সি ট্রাম্প কার্ড। যেটা মানে ইরান যে প্রক্সি যুদ্ধটা খেলে, সেখানে কুর্দিরা হচ্ছে একমাত্র ট্রাম্প কার্ড, যেটা আমেরিকা ইউজ করছে, অনেকদিন ধরে ইউজ করছে, এখন আবার ইউজ করার চেষ্টা করবে। আর আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এখন আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে, মানে স্থলবাহিনী ছাড়া আসলে সম্ভব কিনা ইরানকে পরাজিত করা, স্থলবাহিনী পাঠানো ছাড়া? কোশ্চেন কিন্তু দুইটা, একটা হচ্ছে রেজিম চেঞ্জ, আর একটা হচ্ছে ইরানকে পরাস্ত করা। যদি ইরানকে পরাস্ত করতে হয়, তাহলে স্থলবাহিনী ছাড়া সম্ভব না, এটা গেল এক নম্বর। তারপরেও ধরুন পরাস্ত করলো, তো ইরান দখল করলো, কয়দিন টিকে রাখতে পারবে? এটা হচ্ছে আরেকটা প্রশ্ন।
যেমন ধরেন আফগানিস্তানকে 20 বছর ধরে আটকে রাখছিল, তারপরে তো ছাড়তে হয়েছে, তাই না? তো এইটা হচ্ছে স্থলবাহিনী এবং বিজয়ের কথা বললাম। আর আরেকটা যেটা বললেন রেজিম চেঞ্জ হয়তো সম্ভব। ধরেন প্রত্যেকটা দেশেই তো আসলে মানে গাদ্দার থাকে। যে আমাদের আসিফ ভাই যেরকম বলছে না, গায়ক আসিফ ভাই, যে 140 কোটি ভারতীয়র ভিতরে একজন বাংলাদেশি দালাল নাই, বাট বাংলাদেশের 20 কোটি বাঙালির ভিতরে 5 কোটি হচ্ছে ইন্ডিয়ান দালাল। দুঃখজনক না কথাটা? ওই রকম ইরানেও কিন্তু অনেক এরকম আছে যারা এই আয়াতুল্লাহ টাইপের গভর্নমেন্ট চায় না, ঠিক আছে? এবং এদের অনেকে আছে যারা আবার ওই যে শাহরেজা পেহলেভির ছেলে আছে, তারে আবার মানে আমেরিকা যেহেতু উস্কায় দিচ্ছে, সে কিন্তু এখন দেশের বাইরে আছে, অ্যাসাইলামে আছে, তো তাকে আইনে আবার নতুন একটা গভর্নমেন্ট করার চিন্তা করতেছে। তো মানে এছাড়া ধরেন বাইরের প্রেশারও আছে। যেমন ধরেন এই যে একটা যুদ্ধ লাগলো, এই যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটা দেখেন আপনি,